ফোর মেম্বার্স এক্স্যাক্ট আশেপাশে আর কোনো আমার জানা মতে হলিডেতে 14 বছর হয়ে গেছে। হ্যালো বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জেনিত কেবিআর। আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে। আমাদের বাংলাদেশে বাইকিং সেক্টর নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি। তো আজকে আমরা টিম কেবিআর থেকে আমরা নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বাইকার হওয়ার গল্প। আমার বাইকার হওয়ার গল্পতে যা যা থাকছে তা হচ্ছে একজন বাইকার কীভাবে সে একটি বাইকিং গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়েছে এবং কিভাবে সেই গ্রুপটিকে সে শুরু করেছে। এবং আজকে আমরা যার সাথে কথা বলবো এবং যাদের সাথে আমি আজকে আছি তারা হচ্ছে বাংলাদেশে প্রথম বাইকিং যে টিম শুরু করেছে বিডি বাইকার্সের অ্যাডমিন লেভেলের সব বড় ভাইরা আমার সাথে আছে। তো সবার সাথে আজকে আপনার পরিচয় করবো এবং তাদের বাইকিং যে লাইফ স্টাইলটা ছিল সেই 2006-07 সালে সেগুলোর ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনারা সবাইয়ের সাথে আমি শেয়ার করবো যে তাদের লাইফ স্টাইলটা কেমন ছিল এবং তাদের সময় বাইকিং গ্রুপের অ্যাক্টিভিটিস কেমন ছিল, সব নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার বাইকার হওয়ার গল্প। তো চলুন শুরু করা যাক আমার বাইকার হওয়ার গল্প এপিসোড 1। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই বিডি বাইকার্সের যে ফাউন্ডার ছিলেন এবং টিমের যারা অ্যাডমিন ছিলেন সবার সাথে আজকে আপনাদের পরিচয় করে দিই। তো সবার ফার্স্টে আদিল ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? এখন আলহামদুলিল্লাহ আছি আর কি, করোনার কারণে সবার যেমন যাচ্ছে দিনকাল অপেক্ষায় কাটতেছে। তো আমাদের সাথে যে ভাইয়ারা আছে তাদের যদি একটু পরিচয় করে দিতেন আপনি। ওকে, আমার সাথে পাশে আছে সানাউল্লাহ সজীব, বিডি বাইকার্সের সিইও। হ্যালো। পারভেজ আনসারি মিশু। হাই। ইমতিয়াজ উদ্দিন। আসসালামু আলাইকুম। বর্তমান সময় আপনি কি করছেন এবং আপনার কিভাবে সময় যাচ্ছে আপনার আর কি? এখন বেসিক্যালি আমি তো কাজ করি ইন্টেরিয়র ডিজাইনার। সো ডিজাইনিং নিয়ে কিছু কাজ হয়, কিছু সময় কাটে। বাসায় বেশিরভাগ সময় থাকা হয় ডিউ টু প্যান্ডেমিক আর কি। তো ভাই আমরা শুনেছি যে বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপটি ছিল আপনাদের, এই কথাটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। তো ভাই এই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। একটা ক্লাব হিসেবে বিডি বাইকার্স বাংলাদেশে আত্মপ্রকাশ করে 2006 সালে এবং আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের কনসেপ্ট আর কারো কখনোই ছিল না। বাইকের গ্রুপ হিসেবে এবং ক্লাব হিসেবে আমরাই প্রথমবারের মতো বাংলাদেশে এই জিনিসটা লঞ্চ করি। তো ভাই আপনাদের গ্রুপটি আসলে কত সালে ওপেন হয়েছিল? বিডি বাইকার্স বা একটা বাইকিং গ্রুপ হিসেবে আমরা স্টার্ট করেছি বেসিক্যালি 2006 সালের উইন্টার থেকে। তো সেই 2006 থেকে 2020 অনেক বছর, মানে 14 বছর হয়ে গেছে। স্মল লাইক 14-15 বছর। 14-15 বছর। আপনাদের কি এখনো সেই অ্যাক্টিভিটিসগুলো কি আপনারা করছেন? তো দর্শক, আমরা বিডি বাইকার্সে এখন অ্যাক্টিভিটিস আছে কিনা সে ব্যাপারে আপনাদেরকে জানাবো আমরা প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে। বিডি বাইকার্সের কী কী অ্যাক্টিভিটিস ছিল সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কত বছর বয়সে থাকতে বাইক চালানো শুরু করেন এবং হচ্ছে যে আপনাদের যে বিডি বাইকার্সের যে সেই 2006 সাল, সেই 2006 সালের অ্যাক্টিভিটিসগুলো কী ছিল, আপনারা কী করতেন, তো এগুলো আমাদের খুব জানার ইচ্ছা। আসলে আমরা বাংলাদেশে এখন যারা বাইকিং সেক্টরে আছি, তো আমরা আসলে আপনাদের সম্পর্কে আমরা ওইভাবে কিন্তু আসলে অবগত ছিলাম না। বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন বাইক যারা চালাচ্ছে তাদের মনের মধ্যেও কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা যে আসলে বাংলাদেশে বাইকিং সেক্টরটা কে শুরু করেছিল, কারা শুরু করেছিল। তবে এই বিষয়ে যদি কিছু একটু বলতেন এবং আপনি কত সাল থেকে আপনি বাইক চালান আদিল ভাই? বেসিক্যালি বাইক চালানো হয় কত সাল থেকে বলতে গেলে আমার বয়স তখন আফটার মাই ইন্টারমিডিয়েট, মেবি 20-21 বছর বয়স, মানে ইন্টারমিডিয়েটের পরে আর কি, মানে যখন গ্র্যাজুয়েশন শুরু করি। আর নিজের বাইক আসলে আমার হয় আমি যখন চাকরি স্টার্ট করি তখন থেকে। আমি আমার আরও মানে ইয়াং লাইফেই চাকরি স্টার্ট করি, যেমন 23 বছর বয়স। সো এরপরে আসলে এই কোয়েশ্চেনটা আসলে অ্যান্সারটা দিতে গেলে আমাকে মানে ব্যাক ট্র্যাকিং করতে হবে অনেক বেশি, ওয়াকিং থ্রু দ্য মেমোরি লেইন যেটারে বলে। এখন এই শর্ট টাইমের মধ্যে এই জিনিসগুলো আসলে বলে শেষ করার মতো না। যতটুকু ভাই ছোট ছোট কিছু আপনার ভালো কিছু মুহূর্ত, খারাপ কিছু মুহূর্ত আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন আমরা জানতে পারতাম। ইয়া, আই উড লাভ টু। বিডি বাইকার্সের শুরুটা আসলে খুব মজার ছিল। একসাথে গ্রুপ রাইড করতে করতেই বিডি বাইকার্সের চিন্তাটা মাথায় আসে। তো একটা ছোট্ট ঘটনা বলি, তখন বাংলাদেশের প্রথম ক্রেজ শুরু হয়েছে 150 বাইকগুলি যখন আসতো। এর আগে তো ছিল না, ডিজিটাল পালসার, অ্যাপাচি, সিবিজেড এক্সট্রিম। তো ওই সময় দেখা গেলো আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই একটা করে, যারা আগে বাইক চালাতো, যেমন কেউ এন্টাইসার চালাতো তারা চেঞ্জ করে সিবিজেড এক্সট্রিম নিচ্ছে, বা কেউ ইয়ামাহা ক্রাক্সার চালাতো সে চেঞ্জ করতেছে।
সো ওই টাইমটাতে আসলে গিমিকটা তৈরি হয় এবং মানে তখন যখন ওই নতুন চকচকা বাইকগুলো আমরা দেখি তখন থেকে ওই একটা বাইকিং গ্রুপ ওয়াইজ একটা রান করার ইচ্ছাটা তৈরি হয়। তো ওই সময় একটা ঘটনা ঘটে, আমরা একসাথে ধানমন্ডি থেকে উত্তরা প্রতিদিন অফিস শেষ করে বা স্টাডি শেষ করে 30-40 জন মিলে ঘুরতে যেতাম, সব ফ্রেন্ডরা মিলে। তো হঠাৎ করে আমি তখন অ্যাপাচি নতুন একটা বাইক কিনি, ওই বাইকটা নিয়ে আমি একটা বিপদে পড়েছি। বিপদটা এরকম যে আশেপাশে আর কোনো বাইকার আমার সাথে ছিল না এবং তারা ওই রেস করতো আর কি, তখন টানাটানি যেটা বলে সোজা বাংলায়, টান দিয়ে তারা এয়ারপোর্টে চলে গেছে। তো আমি একদম অন্ধকার একটা জায়গায়, সেটা মোস্ট প্রবলি এখনকার রেজেন্সির যে জায়গাটা ওখানটা একদম ফাঁকা ছিল, ওইখানে আমার বাইকের মানে টায়ার পাংচার হয়ে যায়। টায়ার পাংচার হওয়ার পরে আমি তখন মানে নতুন একটা বাইক নিয়ে এমনিতেই মানে মনে কষ্ট, যে বাইকের একটা যদি খোঁচাও লাগে তখন মনের মধ্যে কষ্ট লাগে যে বোধহয় আমার বুকের মধ্যে বাইক মারতেছে। সো তখন এত কষ্ট পাই যে আমার টায়ারটা পাংচার হয়ে গেছে, আমি আশেপাশে তো কাউরে পাবো না। তখন হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে, পিছন থেকে আমার সাথে যে এই ভাই আছে সজীব ভাই, সে এবং তার পুরান ঢাকার একটা সার্কেল ওই বাইক নিয়ে তারা রাইড করতে বেরোইছে। তখন আমাকে তারা ওই অসহায় অবস্থায় খুঁজে পায়। তখনই ইনস্ট্যান্টলি আমার কাছে মনে হয় যে বাইকিং আসলে একা করার সাবজেক্ট না, এই জিনিসটা আসলে দলগতভাবেই করার জিনিস। কারণটা কি, যে তারা তখন আমাকে কিছুই করতে হয় না, আদিল ভাই আপনি এখানে, এই অবস্থাটা আর এখনো ব্যাপার না, 4 জন মিলে আমার বাইকটা একটা ভ্যান গাড়ি ডেকে ভ্যানের উপরে বসাই দিল। তারপরে তারা ইস্ট ইউনিভার্সিটিতে বাইকটা নিয়ে গেল, তখন নোয়াখালীতে। তো আমি জাস্ট মানে এই কথাটা খুব ছোট্ট করে বললাম যে রেজেন্সি থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো অনেক দূরে, কিন্তু আমার কাছে কোনো কিছু মনেই হয়নি। হ্যাঁ, সাপোর্ট ছিল, সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট। মানে আমি আসলে যেটা অকুল পাথারে পড়া বাংলা যেটা বলে, সেখান থেকে উদ্ধার হইলাম। তো এইটাই ছিল আমার ফার্স্ট নক, যে আসলে বাইকিং করতে হলে একটা সার্কেল মেনটেন করতে হবে। আমার যদি রাস্তায় বাইক চালাতে হয় একটা গ্রুপ মেনটেন করতে হবে। এর থেকেই বিডি বাইকার্সের দিকে যাওয়া আর কি ওই রাস্তাতেই ছিল প্রথম। তো এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে বসি, সজীব ভাই, তানজিল, রনি, অনিক, আসিফ, মিশু ভাইরা ছিল। তখন সবাই মিলে আমরা বসে ডিসাইড করি যে আসলে আমরা কিছু করব। ইনিশিয়ালি আসলে নামটা আসে যে ফ্রিক বাইকার্স হিসেবে নাম দেওয়া হয়, কারণ বিডি বাইকার্স একটা খুবই কমন একটা র্যান্ডম নাম। বাট আমাদের পরে আমরা এজেন্ডা তৈরি করি যে না, আমরা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, সো দ্যাটস ওয়াই আমরা বিডি বাইকার্স হিসেবেই আত্মপ্রকাশ করব। আর আদার দেন দ্যাট, এখানে একটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে তখন আর কোনো বাইকিং গ্রুপ ছিলই না। গাড়ির গ্রুপ ছিল বাট বাইকিং গ্রুপ ছিল না। আমাদেরকে যদি কারোর সাথে ফেস হতে হয়, গভর্নমেন্টের সাথেও যদি আমাদের পলিসি নিয়ে কথা বলতে হয়, কারণ আমরা তখন সাফার করতেছিলাম যে রাস্তায় ট্রাফিক রুলস কেউ মানতেছে না। ইভেন অনেক জায়গায় দেখা যেত যে বাইকার যারা, তার মানে ওই যে একটা কথা যে এটা আমাদের এজেন্ডাতেই আছে, গুন্ডা চালায় গুন্ডা। তো এইটাকে আমরা আসলে ঘুচাতে চাওয়ার মানে জন্যই আসলে ইয়ে করি, যে আমাদের বাসা থেকেই চিন্তা করতেছে সবাই। তো আমরা চিন্তা করি যে না, এটাকে পজিটিভলি কীভাবে কাজে লাগানো যায়। কারণ আমাদের ওই সার্কেল যেটা বললাম 30-40 জনের, ওখানে তখন সেলিব্রিটি ছিল, অনেক মিডিয়াতে কাজ করতো, নোন বর্তমানে অনেক ডিরেক্টরস যারা আছে, ইভেন অভিনেতা, তারপরে আর্মিতে ছিল ফ্রেন্ডরা। সো সব কিছু মিলাই আমাদের চিন্তা ডিসিপ্লিন ওয়েতে ক্রিয়েটিভিটি কীভাবে করা যায়। আদিল ভাইয়া এত কিছু রেখে আসলে এই যে বাইকের প্রতি ভালোবাসে, বাইকিং গ্রুপ সোসাইটিতে আসা, এটার পিছনে আসলে কারণটা কি? আসলে সত্যি কথা বলতে গেলে মোটর সাইকেলের প্রতি ভালোবাসা ছোটোবেলার থেকেই। আর সব থেকে যেটা মানে অ্যাট্রাক্ট করতো সেটা হচ্ছে যে মানে পেট্রোলের গন্ধ, হ্যাঁ, অকটেনের গন্ধ। ওই ছোটোবেলায় যখন ওই আব্বাদের বা মানে বড় ভাইদেরকে দেখতাম, পাড়ায় থাকতাম, তো আমরা থাকতাম একটা কলোনিতে। সো ওই কলোনিতে যখন ওই ভটভট 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 একটা শব্দ শুনতাম, একটা মানে তখন ওই কোনটা সিডিআই ছিল, সিডিআই শব্দ বা দূর থেকে টা 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 শব্দ, এইগুলিকে আসলে হ্যাঁ এক্স্যাক্টলি। সো তার সাথে তখনকার ওই একটা ঘ্রাণ আসতো, মানে গ্যারেজে ঢুকলেই একটা ঘ্রাণ আসতেছে, বা একটা পাম্পে গেলে পেট্রোলে, এইটা খুব মানে অ্যাডিকশনের মতো ছিল। আপনাদের সেই 2006 সালে মানে হচ্ছে যে বাইকের যে অয়েলের প্রাইস ছিল কত? এখন তো 89। আমরা স্টার্টে পাইছিলাম তো 60 টাকা। আমি শুরু করেছিলাম 23 টাকা। 23 টাকা। 2006 সালে তো ছিল বোধহয় 90-96 এরকম হয়েছিল। না, এত ছিল না, এত ছিল না। আমি যখন বাইক চালাই তখন 17 টাকা ছিল, এরপর 23 টাকা। 17 টাকা ভাই, কত সাল? ওটা ছিল তো আসলে অনেক আগে, 97 এ। ভাই তখন তোমার আমি পুরো একদম শিশু। বেসিক্যালি তখন তো আর হচ্ছে পেট্রোল ওইভাবে কিনা হতো না। আচ্ছা। আব্বার ভেসপা দিয়ে আমার চালানো। আচ্ছা। আব্বাই তো তেল ভরে রাখতো। ওই দেখা গেছে আমি আমার মামাকে নিয়ে, তখন আমার পাওয়া যাইতো না ভেসপা থেকে, ব্রেক ধরলে দেখা গেছে মামা আর কি
বাইকটা থামাতে। ওই তখন থেকেই তারপর 23 টাকা আসলো, এরপর আস্তে আস্তে যদি বাড়তে বাড়তে একটু nice। ওনারা হচ্ছে অরিজিনাল বংশাল পিপল আর কি যাকে বলে। পুরান ঢাকায় পুরান ঢাকায়। বেসিক্যালি। আর আমারও শুরু হয়েছে টু স্ট্রোক দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আমার এন্টায়ার লাইফে সবচেয়ে বেশি সময় বাইক চালাইছি হচ্ছে সিরিয়াল, যেটা 100 বলি। আর আমরা শুরু করি তখন পালসার দিয়ে। সো বেসিক্যালি ওই টু স্ট্রোকের প্রতি একটা টু স্ট্রোকের যে একটা সাউন্ড আছে না, এইটার একটা হচ্ছে অন্য ধরনের একটা feel। এখনকার জেনারেশনের আচ্ছা ভাই। ছেলেরা কিন্তু এরকম আসলে বাইকাররা কিন্তু এই জিনিসটা আসলে ফিল করতে পারে। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, পেট্রোল ভালো না অকটেন ভালো? ডেফিনেটলি পেট্রোল। ডেফিনেটলি পেট্রোল, বাট বাংলাদেশে আসলে পেট্রোলটা ওইভাবে মনে হয় আসলে রিফাইন হয় না, বিকজ এখন যত মানে ইঞ্জিন আছে মানে বাইকের সব কিছুতে কিন্তু রিকমেন্ড থাকে যে পেট্রোল, বাট Exactly. আমাদের দেশে পেট্রোলটা ওইভাবে রিফাইন হয় না বলে আমরা অকটেন ইউজ করি। মানে আপনার মনে আছে একজন না অনেক ব্র্যাগিং করতো জেট ফুয়েল দিয়ে বাইক চালাতো। তো ভাই আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে কি ছিল, মানে কি করতেন আপনারা? বাইকারদের আসলে বেসিক নিড তো মিট আপ। তো বিডি বাইকার্সের শুরুটাই তো মিট আপ থেকে। তো আর মিট আপ সেশন আমাদের রেগুলার হতো। প্রতিদিন সন্ধ্যায় আমরা 5 নাম্বার ধানমন্ডিতে মানে আসবো, কাউকে না কাউকে ওখানে গেলেই দেখা যাবে। আর মিট আপের সাথে আমরা কী করতাম, আমরা কনস্ট্রাকটিভলি আড্ডা মারার চেষ্টা করতাম। কারণ সবাই তখন আমরা চিন্তা করতেছিলাম যে কিছু বিজনেস করা যায় কিনা বা কোনো অ্যাক্টিভিটিস করা যায় কিনা চাকরির পাশাপাশি। সো ওই মিট আপের মধ্যে আমরা চিন্তা করতাম যে মজা করতেছি, এর সাথে সাথে কীভাবে একটা ভালো কাজ করা যায়। তো সেখানে আসতো যে আচ্ছা ঠিক আছে কী করা যায়, চিন্তা করতে করতে আসলো যে আমরা বিভিন্ন ওয়েলফেয়ার নিয়ে কাজ করতে পারি, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারি, ফটোগ্রাফি আর হ্যাঁ তার সাথে ফটোগ্রাফি তো রেগুলার চলতো। তো তখন আপনি কি দিয়ে ফটোগ্রাফি করতেন ওই সময়টা, কি ফোন ছিল? তখন আসলে ফোন দিয়ে ফটোগ্রাফি আমরা করতাম না, আমরা ডিএসএলআর ছিল। এসএলআর এসএলআর দিয়ে স্টার্ট ছিল, বাট ডিএসএলআর তখন ডিএসএলআর চলে আসছে। সামিট ছিল আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আমাদের অলমোস্ট তখন ডিএসএলআর চলে আসছে, এখনকার মতো না, তখনকার মডেলগুলি আর কি। তো এসএলআর আর ডিজিটাল ক্যামেরা কিছু ছিল, রাইট। এগুলি দিয়ে আমরা বেসিক্যালি প্রথমে আর কি ডিজিটাল ক্যামেরাটাই বেশি ইউজ করা হতো। তো আস্তে আস্তে যখন আমরা মিট আপ করতাম, বিভিন্ন জায়গা থেকে সবাই আসতো, এক একজন এক এক প্রফেশন ছিল, কেউ স্টুডেন্ট ছিল, কেউ বিজনেসম্যান আর ছিল। আমরা বেসিক্যালি ড্রিকের সাথে ইনভলভড হই। তখন প্রফেশনাল ফটোগ্রাফার যারা ছিল তাদের সাথে আমরা মানে ট্রাভেল করতাম আর কি, বিভিন্ন জায়গায় গিয়ে ফটোশ্যুট করতাম। ইন দ্য মিন টাইম এগুলি করতে করতে আমাদের চিন্তা আসে যে একটা ভিডিও ফিচার ফিল্ম করা যায় কিনা। তো ফিচার ফিল্মের চিন্তা থেকে আমরা ওই চক্র দ্য সার্কেল এইটা নিয়ে কাজ শুরু করি এবং ডিজিটাল ফিল্ম হিসেবে আমরা ওটা তৈরি করি, এবং সেটা একটা মানে সেটার জন্য একটা আলাদা স্টোরি বলতে হবে আর কি। সো ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো ওইটা নিয়ে একটা ব্লগ হবে। সো এর মাঝখানে হচ্ছে আমরা ওই ড্রিকের সাথে মার্চ হয়ে আমরা ফটোগ্রাফি এক্সিবিশনও করছি। হ্যাঁ, এবং আমরা তখন ট্যাগড আপ হই বাংলাদেশ ট্রাফিক পুলিশের সাথে, এবং ট্রাফিক পুলিশের সাথে মানে ট্যাগ হয়ে আমরা অ্যাওয়ারনেস, সেফটি এবং র্যালি করি এবং ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করি আমরা। এরপর আমরা ক্রিয়ার সাথে ট্যাগড আপ হয়ে তখন আমরা ড্রাগ অ্যাওয়ারনেস নিয়ে কাজ শুরু করি। আমরা একটা অ্যাক্সিডেন্ট ভিকটিমদের জন্য ব্লাড ডোনেশনের একটা প্যানেল তৈরি করি, যে বাংলাদেশের যে কোথাও কোনো বাইকার যদি অ্যাক্সিডেন্ট করে, ইন দ্যাট টাইম যদি তার ব্লাড দরকার হয়, তাহলে আমাদের এই সার্কেল থেকে বাংলাদেশের সব জায়গায় ওইভাবে চলে যায়। আপনাদের কি বিডি বাইকার্সের যে টিমটা ছিল এটা কি শুধু ঢাকা বেস ছিল নাকি সারা বাংলাদেশ না, বেস ছিল? হোল বাংলাদেশ থেকে আমাদের সব জায়গারই মেম্বার ছিল। সব জায়গায় মেম্বার ছিল, বাট বেসিক্যালি বলতে গেলে অ্যাক্টিভিটিটা ঢাকায় ছিল আর চিটাগাঙে ছিল। সেটা হচ্ছে আচ্ছা। টোটাল মেম্বার কতজন ছিল বিডি বাইকার্সের? ওই সময়ে ইভেন্টগুলিতে আমরা আসলে রেজিস্ট্রেশন করতাম এবং রেজিস্টার্ড মেম্বার ছিল অ্যারাউন্ড 950, 950। এবং যেটাকে অরিজিনালি রেজিস্টার্ড বলা যায়। এছাড়া ফেসবুক মেম্বার ছিল, সেটা যদি কাউন্ট করি তা হয়তো আরও 3000-এর মতো হবে তখনকার টাইমে। বাট রেজিস্টার্ড মেম্বার মেম্বার ছিল এরকম। আর বেসিক্যালি আমরা যেটা মজার পার্ট ছিল, যেটা ফান পার্ট সেটা হচ্ছে যে বাইক মডিফিকেশন। কারণ সারাক্ষণ ওই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করাটা এটা আসলে আমাদের সাবজেক্ট ছিল না। আমরা আসলে বেসিক্যালি রেভলিউশন নিয়ে চিন্তা করতেছিলাম। মাঝে মাঝে আমিও তাকে একটু বলতাম যে ভাই এই রেডি স্টক বাইক চালায় মজা পাই না, আচ্ছা কিছু একটা মডিফাই করি। এমনও দিন গেছে আমরা বাংলা মোটর থেকে 2টা বাইক কিনলাম একই দিনে, বাইক কিনে সাথে সাথে গ্যারেজ
আচ্ছা বাইকের লুকসটা একটু চেঞ্জ করা। মানে জাস্ট বাইকটা রেডি বাইকটা কিনে গ্যারেজে গেছি 2 দিন পর বাইক আমি দেখলাম ইমতিয়াজ ভাইয়ের বাইকটাও সেই সিভিজেড অনেক ওল্ড মডেলের Exactly, একটি হ্যাঁ, বাইক, জি, জি। এটা কারিজমা হ্যাঁ, জেডএমআর-এর একটি বডি body কিট লাগানো। kit আমি ছিল। ওনার বাইকটা অনেক বছর ধরে দেখছি, তো এটাকে আপনি সেল করেন না এখনো? না এখন এটা কি চালাচ্ছেন? মেবি 2008 সাল থেকে সেই এটা- 2008 সাল থেকে হ্যাঁ, চালান। 2008 সাল থেকে রাখি। তাহলে তো আপনাদের বিডি বাইকার্স একটা মানে একটা স্মৃতি হিসাবে হ্যাঁ বাইকটাকে এইরকম বলা আমরা যেতে অনেকগুলো পারে। বাইকই মড করেছি আর কি, বিভিন্ন ভালো ভালো যারা তখন টেকনিশিয়ান ছিল তাদেরকে দিয়ে, আমাদেরও কিছু আইডিয়া ছিল। তো যখন আমরা রেডি স্টক বাইক নিয়ে আসতাম আর মডিফাই করে বের করতাম, ইন দ্যাট টাইম ওই বাইকগুলোকে কেউ নর্মালি চিনতো না। পারতো না আসলে, কেউ টান আসলে টান দিয়ে পারতো না। পালসারটা কি এরকম দেখতে, অথবা পালসার এত জোরে কেমনে চলে, অথবা এক্সট্রিম এত জোরে কেমনে চলে। কেমনে চলে? So, একটা চাইনিজ বাইক বেসিক্যালি যেটা সবার থাকে যে আমার বাইকটা আসলে একটু অন্যদের মতো হবে, একটু এটা এখন 2020 সালের ছেলেদেরও যেটা চিন্তা বা মেয়েদের, আমাদেরও ওই রকমই চিন্তা ছিল যে আমার বাইকটা দেখতে একটু ডিফারেন্ট Different হইতে হবে, আদারওয়াইজ এটা মানে চালায় মজা পার্ক করে রাখছি, একটু কেউ দেখলো আর আমার বাইকটা দেখছে। কিন্তু একটু বলি এই থটগুলো অ্যাকচুয়ালি আমাদের টোটালি ব্রেন থেকে আসছে। তখন কিন্তু ইউটিউব কিংবা অন্য কোনো ব্লগ এগুলা সোশ্যাল মিডিয়াটা খুব স্লো ছিল তখন। এগুলো জাস্ট আমাদের মনের ভিতর থেকে আসছে। আচ্ছা, আচ্ছা। তখন আমরা এগুলো মডিফিকেশন করেছি, এছাড়া অন্য কিছু না। তাই না দিল ভাই? হ্যাঁ, আমি একটা তখন বলি, সারা just ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি সেরকম আমাদের ছিল ছিল। না। আমাদের একমাত্র ছিল যে আমরা 3-4টা মুভি তখন দেখে খুবই মানে Inspired. ফ্যাসিনেটেড হ্যাঁ। ছিলাম। সেটা হচ্ছে যে বাইকার বয়েস, টর্ক আর and ফাস্ট অ্যান্ড দ্য Furious. ফিউরিয়াস সিরিজ। তো সো এইগুলো দেখে যেমন, ফ্যাসিনেশন ছিল। একটু চেঞ্জ, যেমন স্টক একটা সাইলেন্সার দিয়ে আসছে বাইক। তাদিল ভাইকে দেখছিলাম ওনার একটা সিভিজেড এক্সট্রিমে ডুয়েল সাইলেন্সার করছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, জাস্ট এই যে একটু চেঞ্জ, বাইকে দুটো সাইলেন্সার থাকবে। মানে এবং এক্সট্রিম লেভেলেও আমরা গেছি যে ইঞ্জিন মডিফাই করা, বডি চ্যাসিস কেটে চপিং করে একটা অন্যরকম লুক দেওয়া। এটা স্পোর্টি তখন চিন্তাটা ছিল, যেটা এখন আমাদের ডাইভার্ট হয়ে গেছে যে না আমরা একটু ক্রুজারের দিকে যাই এখন। সেটা ওই সময় বাইকগুলো একটু বেশি আসছে, অ্যাট্রাক্ট করে, এখনকার বয়সে আসলে আমাদের অ্যাট্রাক্ট করে হচ্ছে ক্রুজারগুলি। সো বাট আমাদের আসলে ওই রকম সুযোগটা ছিল না যে তখন আমরা যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো, যেটা তোমরা পাও যে সাজেক যাও বা ঢাকা কক্সবাজার যাচ্ছে, তখন আসলে সেফ। আমাদের আসলে সীমাবদ্ধ ছিল জিনিসটা। আমরা টু বি অনেস্ট, আমরা ঢাকার ভিতরে বাইরে বেসিক্যালি 200 কিলোমিটারের মধ্যেই আচ্ছা থাকতাম। আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম আমরা কক্সবাজারে যেতাম। বা আমাদের সার্কেলের কথা বলতেছি, অন্যদের কথা আমি বলতে পারবো না। বাট আমাদের কেন আমরা এরকম করতাম, এর কারণে ছিল সব থেকে বড় ছিল যে সেফটি মেজার্স। সেফটি নিয়ে আমরা এত বেশি মানে নিজেরাই সাফার করেছি যে আমাদেরকে অনেক সময় অনেক থ্রেট কলস অ্যাটেন্ড করতে হয়েছে। ইভেন রাস্তায় অ্যাক্সিডেন্টের অনেকগুলি কেস হয়ে গেছে exactly, হ্যাঁ। এইসব কারণে আর কি। আর সুযোগের মানে তখনকার রাস্তাঘাট অবভিয়াসলি এখনকার মতো ছিল না। তো আদিল ভাই, এখন কি আপনি বাইক চালাচ্ছেন এবং আপনার সময় এখন কিভাবে পার করছেন এবং আপনি কি করছেন এখন, যদি এবং ভাইয়ার আপনারা কি করছেন, বাইক ইউজ করছেন কিনা, তা আপনাদের সময় কিভাবে পার করছেন আপনারা যদি একটু বলতেন আমাদেরকে। বেসিক্যালি বাইক আমার পার্সোনালি একটু কমই চালানো হয়। আর সময় তো আসলে মানে ডিউ টু প্যান্ডেমিক যেটা হয় যে বাসাতেই থাকা হয় বেশিরভাগ সময়। আর ওনারা আমার হচ্ছে বাইক ইন মাই ব্লাড, সো বাইক ছাড়া তো সম্ভব না। সো বাইরের কাজগুলো আমার বাইক দিয়েই করতে হয়। বাইক আমি এখনও চালাচ্ছি, আই হোপ যতদিন থাকবো চালাবো। ইনশাআল্লাহ। মিশু ভাই? বাইক তো শুরু সেই অনেক আগে থেকে, 2000 সাল থেকেই বাইকের সাথে আছে। ছোট বড় অনেক বাইকই চালালাম। বাইক তো থাকতেই হবে, বাইক ছাড়া হবে না। আর এটা আমরা আসলে যেহেতু মানে- পুরান ঢাকার মানুষ, আমাদের এখন তো বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যেতে হয়, সেটাও বাইক দিয়ে, নানান জায়গায় যেতে হয় বাইক দিয়ে। তবে হ্যাঁ, এখনও কিন্তু মনের ভেতরে মন চায় যে এখনও চলে যাই কক্সবাজারের বাইকে। এটা কিন্তু আমার মাথায় আছে এবং যখনই হয় আমি কিন্তু চলে যাই। বাট কখনো হয়তো ছবিতে আপলোড করি না, ফেসবুকে ওরকম করি না, আমাদের মেন্টালিটিটা ওরকম ছিল না প্রথম থেকেই। বাট মনের মধ্যে আছে এবং আমরা ঘুরে বেড়াই বাইক নিয়ে অনেক দূর। বেসিক্যালি এখন দেখা যায় যে প্রত্যেকটা গ্রুপই হচ্ছে কোনো স্পন্সর অথবা কারো মাধ্যমে এটা ট্যুরে গেল, সাজেক ট্যুরে গেল অথবা কক্সবাজার। আমরাও কিন্তু যাই, হয়তো আমাদেরটা ওইভাবে আমরা হাইলাইটস করি না অথবা আমরা ওইভাবে আপলোড করি। আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতে এতটা মানে আসলে চান না এক্স্যাক্টলি যে আপনারা আসলে এটা আসলে বয়সের দোষ। আসলে এটা আমাদের জেনারেশনের সমস্যা। আচ্ছা আচ্ছা। হুট করেই দেখা যাচ্ছে ইমতিয়াজ ভাই ফোন দিল যে সজীব ভাই কই আছেন, চলেন আমরা চলে যাই। ঠিক আছে, হুট করে আমরা প্ল্যান করে চলে গেলাম। লাস্ট মিশু ভাই যদি কক্সবাজারের কথা কি যেটা বলতেছিল, হ্যাঁ ভাই, কক্সবাজার ঘটনা লাস্ট একটা কক্সবাজারের প্রোগ্রাম ছিল, আমি আর আদিল ভাই। তো হঠাৎ করেই প্রোগ্রাম করা। আমার কাছে তখন ফেজার 125 সিসির একটা বাইক ছিল, হোয়াইট ব্লু কম্বিনেশন। আদিল ভাইয়ের কাছে সিরিজের মডিফাইড করা সুপার একটা বাইক ছিল। তো যখন জাস্ট স্টার্ট করি তখন ওই যাত্রাবাড়ি থেকেই প্রচুর বৃষ্টি,
তখন তো one way road এক্স্যাক্টলি, আর তখন রাস্তা প্রচুর বৃষ্টি ছিল। তো একটা পর্যায়ে আমরা দুইজনই ডিসিশন নিতে থাকি যে আর যাওয়া যাবে না, এত বৃষ্টিতে আর মুভ করা যাবে না। তারপরেও কেন জানি মন থেকে বাইকে বসা যেহেতু আর মন মানলো না, চলে গেলাম। এবং একটা বিশেষ ঘটনা হচ্ছে পুরা ঢাকা থেকে চিটাগাং পর্যন্তই যতদূর গেলাম র্যান্ডম রেইন এবং সমস্ত ব্যাগেজ Cyclone time ছিল আসলে মনে হয়। কিছু ভেজা। তো মনে আছে কুমিল্লা কাননের ওখানে আমরা ভেতরে যে চেঞ্জ করলাম, কিছু নাস্তা করলাম। এটা কত সালের ঘটনা ভাইয়া? এটা তো নয় না দশ। 2009 মেমোরাইজ করা নাই। তারপরে আমরা চিটাং চলে গেলাম, চিটাংয়ে স্টে করে ওখান থেকে আমরা চলে গেলাম কক্সবাজার। যে টোটালি আমরা আমাদের যে মেন্টালিটিটা ছিল যে আজকে যাব, সেটা করেছি, সেটা করি। Wow, great. ইমতিয়াজ ভাই, আমারও কিছু মনে পড়ে যে আমাদের প্ল্যানগুলো আর কি কোনো প্ল্যানিং হতো না, আমাদের কোথাও ট্যুর হতো হঠাৎ। জাস্ট সাডেনলি প্ল্যান। ফোন দিল যে চল চিটাগাং চলে যাই, চল কুমিল্লা নাস্তা খেতে যাই। তো 15 মিনিট 20 মিনিট হয়তো বা ম্যাক্সিমাম আধা ঘন্টা হাতের সময়। তো এর মধ্যে মধ্যেই আর কি ব্যাকপ্যাক করে আমরা মনে করেন চলে যেতাম চা খাইতে, চা Exactly. খাইতে কিংবা সকালে নাস্তা প্ল্যান করতে বলতে আসলে কিছু কুমিল্লার ছিল ট্যুরে। না। Just অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে প্ল্যানিং হতো না, কোথাও না কোথাও যাওয়া হতোই। এটা দেখা যেত কোনো ফ্রাইডেতে কিংবা কোনো হলিডেতে। তো ওই সময়টা ফ্রি থাকতাম, কোনো কাজ থাকতো না, অফিসের চাপও থাকতো না, অন্য কোনো কাজে থাকতো না, তো আমরা চলে যেতাম। তো এইভাবেই আমাদের আসা যাওয়া চলতো। কিন্তু ওই সময় আমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস বোঝা যায়নি এই জন্য, কারণ আমাদের ওই সময় আর কি কোনো ছবি আপলোড দেওয়া কিংবা ফেসবুকও হয়তো বা এতটা ফেমাস ছিল না। তো ছবি তোলা কিংবা ছবি দেওয়া এটার ভিতরে কোনো আমাদের অ্যাক্টিভিটিস ছিল না। আমাদের প্ল্যানিং ছিল জাস্ট যাওয়া এবং ওইখানে ঘুরে চলে আসা। তো ভাইয়া, তো বাংলাদেশে তো আপনার ফার্স্ট বাইকিং গ্রুপ আপনারা ওপেন করেছিলেন, তো আমরা হয়তো বাংলাদেশে অনেক বাইকারই জানি। তো আপনারা তো এখনও বাইকিং সেক্টরে আছেন এবং আমাদেরকে ফলো করেন। তো বাংলাদেশে আসলে আপনাদের কোন টিমটাকে সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোন টিমের অ্যাক্টিভিটিস আপনাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, আসলে ফেসবুকের কল্যাণেই আসলে সবাইকেই দেখা যায়, জানা যায়, ফেসবুকের বোঝা থ্রুতে যায়। সবাই ছোট ভাইরাই বেসিক্যালি Activities গুলো দেখা আসলে যায়। এখন সিনে আছে। আমরা তো বেসিক্যালি এখন ব্লাইন্ড, মানে সিনে নাই। সো আমরা আসলে বেসিক্যালি সবাইকেই দেখি। আর সত্যি কথা যেটা, যে আমি যে কটা গ্রুপকে দেখি, 2-3টা গ্রুপই লাইমলাইটে আছে, তারা বেসিক্যালি স্টান্ট করতেছে। স্টান্টের জিনিসটা ভিডিও বাইকার্সও করতো এবং সবসময় প্রমোট করে আসছে স্টান্টকে, এবং স্টান্ট নিয়েই একটা মুভি যেটা চক্রর কথা বললাম। তো আমি সবসময় ফলো করতেছি কেবি রাইডার্সকে। আমি আজকে থেকে না, আমি বেসিক্যালি সেই শুরুর থেকেই ফলো করতেছি। থ্যাংক ইউ ভাইয়া। এটা মেবি মানে 2007 বলতে কোনো বাধা নাই। কেবি রাইডার্সকে আমার মনে হয় ভিডিও বাইকার্সের পাশাপাশি সময় থেকেই দেখতেছি। তো সো এখন যেটা আমি দেখি কেবি রাইডার্সের এই জিনিসগুলি আমার খুবই ভালো লাগে। যেমন প্যান্ডেমিকের সময় অনেক অ্যাক্টিভিটি ছিল যেগুলো বেসিক্যালি ভেরি ইন্সপায়ারিং। আর একটা গোছানো দল, গোছানোর টিম, একটা অর্গানাইজড, এবং সেটার জন্য অবশ্যই জেনিথকেই আমরা মানে ওরা বৃদ্ধাশ্রম সবসময় অ্যাপ্রিসিয়েট করি, তাই না? আমরা নিজেরাও আলোচনা করি জিনিসগুলো যখন। সো সবচেয়ে বেশি টাচি কম্বল ছিল বিতরণ, ব্যাপারটা হচ্ছে যে শীত বস্ত্র বিতরণ, এটা আমার মনে আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করি ভাইয়া। মানে খুব টাচি ছিল, বৃদ্ধাশ্রম নিয়ে একটা কাজ হয়েছিল। আর যেটা আমি হ্যাঁ, আর আমি So, আসলে এই জেনিথকে জিনিসগুলো খুবই থ্যাঙ্কস দিতে চাই, এটা অনেস্টলি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, যে অনেক দিন পরে আর কি আমি এই বিডি বাইকার্সের লোগোওয়ালা এই টি শার্টটা পরার একটা অকেশন পেয়েছি আর কি। এটা দর্শকদেরকে আমি বলতে চাই, কারণ আমাদেরকে আসলে আমরা এতটাই ছন্ন ছাড়া যে নিজে আমাদেরকে অর্গানাইজ করাটা আসলে টাফ জব। জেনিথ Zenith। এইটাতে সাকসেসফুল হয়েছে, এবং আজকে ওর কারণে আমরা এই বিডি বাইকার্স নিয়ে এতদিন ধরে একটা মেমোরি লাইনে আমরা হাঁটলাম। খুবই খুশির ব্যাপার আমাদের জন্য। জেনিথকে এই জন্য থ্যাঙ্কস, এই জন্যই যে আমরা আসলে মানে নিজে চেয়েও একসাথে হতে পারি। Right. আলটিমেটলি জেনিথের কেবি রাইডার্সের পাশাপাশি আমরা হচ্ছে আমি বলবো আদার্স যে গ্রুপগুলো আছে, যেমন সবাই ভালো করছে, বিডি রাইডার্স, সবাই ভালো করতেছে। সজীব, হ্যাঁ, চিন্ময়, বিডি রাইডারদের সজীব ছিল। ওরাও যথেষ্ট গুড পিপল, খুব ভালো। পিয়াস আছে গোস্ট রাইডার্সের, ওর অ্যাক্টিভিটিস অনেক ভালো। বেসিক্যালি বাইকিং রিলেটেড যারা আছে সেতু। সবাই আমাদের প্রিয়। সেতু আর জেড এর বেশ ভালো। তো ভাইয়া, আমরা হচ্ছে একটা জিনিস আমরা চিন্তা করি যে আমাদের যে বাইকিং এখন আমরা যে টিম নিয়ে আমরা মুভ করছি বা রান করছি, তো সেটার মধ্যে দেখা যায় যে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিগুলো আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। রাইট। তো আপনারা হচ্ছেন বাংলাদেশে একদম
প্রমিনেন্ট বাইকার, যেটা আমি নিজে থেকে মনে করি, এবং আমিও বিডি বাইকার্সের ড্রাইহার্ড ফ্যান। তো বিডি বাইকার্সের অ্যাক্টিভিটি দেখে আসলে আমার ওই টিমটা ওপেন করা। তারপর আমি বিডি রাইডার্সের সজীবের সাথে আমি সজীবকেও ফলো করতাম। তো আস্তে আস্তে আমরাও ডে বাই ডে টিম নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আজকে আমরা একটি টিম নিয়ে 12 বছর কাজ করতে পারছি আমরা। তো আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারাও যেন আমাদের দেখে কিছু শেখে, যেমন আমরা আপনাদের থেকে শিখছি, তো আমাদের দেখেও যেন কেউ শিখতে পারে। Exactly. তো এগুলোই যেন আমাদের থেকে যায়। তো ভাই আমি লাস্ট আরেকটু জানতে চাবো যে আপনাদের বিডি বাইকার্সের অ্যাক্টিভিটিস কি এখনো কি আছে কি না। তো সবাইকে আমি দর্শকদেরকে এতক্ষণ যে অপেক্ষাটা আমি রেখেছিলাম যে এই অ্যাক্টিভিটিসটা কি এখনো বিডি বাইকার্সের আছে কি না। না, অফকোর্স বিডি বাইকার্সের অ্যাক্টিভিটিস যদি না থাকতো তাহলে মানে অন্তত আমরা এই তিনজন কিন্তু আসলে চার ডিপার্টমেন্টের বিডি বাইকার্সের, এবং আমরা একসাথে থাকিও না, এবং সময়ের মানে স্রোতে আমরা চারজন চারদিকে চলে গেছি। আমাদের একটা সময় ছিল আমরা একসাথে কাজ করতাম, একসাথে পড়ালেখা করতাম, তখন একটা টাইম ছিল। বাট এখন যেটা হয়েছে স্কুল ফ্রেন্ড বা ইভেন মানে ফ্যামিলি মেম্বারদের বাইরে কারোর সাথে আড্ডা মারাটাই কঠিন। বাট অ্যাক্টিভিটিস আছে এবং বিডি বাইকার্স যে ইউনাইটেড আছে সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই যে আমরা একসাথে বসে আছি, এবং রিসেন্টলি আমরা এই করোনা ভিকটিমদের জন্য স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি কিছু করার জন্য। সো এই জিনিসগুলো সম্ভব হয়ে মানে চলছে আর কি এটা। হ্যাঁ, অফকোর্স আমরা আগের মতো অতটা অ্যাক্টিভ না, বিভিন্ন কারণে অ্যাক্টিভ না, নিজেদের মানে লাইফস্টাইলের কারণে, নিজেদের লাইফে ক্যারিয়ার ঠিক করার কারণে আমি অ্যাক্টিভ না। কারণ ক্যারিয়ারটা সবার আগে, এই মেসেজটাও আমি দিতে চাই সাথে সাথে যে একটা বয়সে চলে যাওয়ার পরে মোটরসাইকেল রাইডিংটা আসলে একটা প্যাশন, এটা থাকবেই, কিন্তু নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে হবে। নিজের ক্যারিয়ার যদি না বিল্ড আপ থাকে তাহলে যে পছন্দের একটা মোটরসাইকেল সেটা কখনো কিনতে পারবো না। যেমন আমাদের একটা মানে সবচেয়ে বড় চিন্তা ছোটোদের যে ভিতরে দেখি, সিসি লিমিট কেন বাড়ানো হয় না। সিসি লিমিট বাড়ালেই কি আমরা আসলে সেই বাইকগুলি কিনতে পারবো? সবাইকে এফোর্ড করতে পারবে 30 লাখ টাকার একটা বাইক? সবাইকে এফোর্ড করতে পারবে 20 লাখ টাকা? ইম্পসিবল। সেই কারণে কি করতে হবে, নিজের ক্যারিয়ারটাকে আগে বিল্ড আপ করতে হবে। সেটা বাইকিং দিয়ে হোক, বা সেটা ইঞ্জিনিয়ারিং দিয়ে হোক, ডাক্তার হয়ে হোক, যেই profession দিয়ে করে হোক। সো ক্যারিয়ারটা সবার আগে থাকতে হবে, এবং সেফটি। রাস্তাঘাটে যদি মারা পড়ো বা অ্যাক্সিডেন্ট হয়ে মানে পড়ে থাকো, তাহলে তো আর বাইকও চালাতে পারবো না, নিজের ফ্যামিলিরও কিছু করতে পারবো না, লাইফে কিছু করতে হবে। সেফটিটা, এই দুটো জিনিস আসলে খেয়াল রাখা দরকার। তো দর্শক, এখন আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো আমরা জানতে চাবো যে ভাইয়া, তো এখন তো বাংলাদেশে অনেক বাইকিং গ্রুপ আছে, অনেক ছোট ছোট বাইকার আছে, এবং যারা অনেক বাইকার আছে যাদের কোনো গ্রুপ নাই, তারা নিজেরাই ট্যুর করছে এবং তারা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং অনেক বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে। তো তাদের উদ্দেশ্যে যদি কোনো ছোট কিছু টিপস থাকতো, যেন আপনারা যে বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপের অ্যাডমিন, এবং প্রথম বাইকিং আমরা বলা যেতে পারে যে এটা বাংলাদেশের প্রথম বাইকার আপনারা, যারা আপনারা আমাদের এই বাংলাদেশের বাইকিং সেক্টরটাকে শুরু করেছেন, তো তাদের উদ্দেশ্যে এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনারা। আদিল ভাই। আসলে এখানে জ্ঞান দিতে চাই না বা জ্ঞান দেওয়ার কিছু নাই, কারণ একটা বাইক কিনলেই একটা বাইকার হওয়া যায়, সেটা মানে এমন একটা বড় কোনো ব্যাপার না। আই বিলিভ যে কে 1 লক্ষ কিলোমিটার বাইক চালাইছে বা কে 100 কিলোমিটার বাইক চালাইছে এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে এই জিনিসটাকে সে কীভাবে ইউজ করতেছে, পজিটিভলি ইউজ করতেছে নাকি এটাকে দিয়ে নেগেটিভ কাজ করতেছে। সো এই নেগেটিভিটিটা বেশি দেখা যাচ্ছে এখন, যে জিনিসটা আসলে মানে খুবই দুঃখজনক। আবার তোমাদের মতো যারা পজিটিভলি কাজ করতেছে, এইটাকে নিয়ে একটা গ্রুপ ওয়াইজ একটা অর্গানাইজড ওয়েতে কাজ করতেছে, সেটা খুবই পজিটিভ একটা ব্যাপার, এবং আমরা প্রাউড ফর দ্যাট। কারণ যেই লেভেলের স্টান্ট এবং টিম ওয়ার্ক তোমরা করতেছো সেটা অসাধারণ। তোমরা করতেছো, রোড রাইডার্সকে আমি ফলো করি, গোস্ট রাইডার্সকে দেখি, সবাই করতেছে, সবার কথাই আমি ইকুয়ালি বলবো, কারণ সবাইকে আমি ভালোবাসি। ভাইয়া যদি ছোট করে একটা টিপস দিতেন যে আমাদের নেক্সট জেনারেশন বাইকারদেরকে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন বাইকিং করতাম আমরা কিন্তু বেসিক্যালি এত সেফটি চিন্তা করতাম না, এটা বললে ভুল হবে, মানে ওইভাবে আমরা সেফটিটা মেনটেন করতাম না, বিকজ আচ্ছা আপনাদের টাইমে কি হেলমেটের চলটা কেমন ছিল? এক্স্যাক্টলি কম। আমাদের ওই সময় ছিল এসটিএম। আচ্ছা এসটিএম আমরা ওই 450 টাকা 550 টাকা ম্যাক্সিমাম 600 টাকা দিয়ে কিনতাম। এখনো 400 টাকা? এখন হ্যাঁ এক্স্যাক্টলি এখনো 400 টাকা হচ্ছে, যেটা পড়া পড়া একই কথা। সো এখন যে যারা বাইক চালাচ্ছে, বাইকিং করছে, এদের হেলমেট ইউহি কোম্পানি আছে, স্টিল বার আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আরো বিভিন্ন হ্যাঁ। সো এই যে কিটগুলো আছে আমাদের, হ্যান্ড কিটগুলো, লেগ কিটগুলো, তখন তো আমরা এগুলো অ্যাভেলেবেল পেতাম।
সো আমাদের কনসার্নটা ওইভাবে ছিল না, বাট এখন যারা করতেছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তাদের, যে তারা সেফটিটা বেশি মাথায় নিচ্ছে। সো বাংলাদেশে ভাই এখন আস্তে আস্তে যে হেলমেটের প্রতি অনেক একটা সেফটি অ্যাওয়ারনেস নিয়ে অনেক বেশি কাজ করছে সবাই। কজ আগে যেমন আমাদের সার্টিফাইড হেলমেট ছিল না, এখন কিন্তু আমরা সার্টিফাইড হেলমেট ইউজ করতে পারছি। রাইট। সো ওই জিনিসটা আমার খুব মনে লাগছে যে হ্যাঁ, এখন যারা বাইক চালাচ্ছে, বাইকিং করতেছে, বাইকিং ক্লাব রিলেটেড, এইটার জন্য আসলে গভর্নমেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ ল স্ট্রং কিছুটা হয়েছে, যেই কারণে হেলমেটের অ্যাওয়ারনেসটা সবার মধ্যে বেড়ে আসছে। গেছে। তা আপনাদের কাছে কি মনে হয় যে আগের বাইকিংটাই ভালো ছিল না এখনকার যে বাইকিংটা? এই কম্পারিজন কখনো আসবে না। আচ্ছা আচ্ছা, বিকজ হচ্ছে সবই আপডেট হবে। যে যার সেক্টরে সে বস। আচ্ছা, এখন আমি যেমন বাইক হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার পাঠাও, উবার, যেসব আপনার রাইড শেয়ারিং যে অ্যাপগুলো আছে, সেগুলোর আপনাদের মতামত এবং ধারণাটা কি? এটা আমি একদম স্ট্রংলি বিলিভ করি, এই যে পাঠাও বলেন অথবা উবার আছে, যারা যারা এই যে সহজ আছে, এদেরকে রেজিস্টার করার আগে অবশ্যই ট্রেনিং দেওয়া উচিত। বিকজ লাস্ট কিছু ইনসিডেন্ট আমি নিজের চোখে দেখেছি, আচ্ছা, এবং আমার সাথে একটা হতে হতে মানে আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি। বেঁচে সো আমার মনে হয় এদেরকে পারমিশন দেওয়ার আগে ট্রেনিং সেশনটা অনেক স্ট্রং করা দরকার। যদি ট্র্যাকিং এর আওতায় সবসময় আনা দরকার। অবশ্যই খুবই ভালো একটা সার্ভিস, এই সার্ভিসের কারণে আসলে সবাই সুবিধা পাচ্ছে। এক্স্যাক্টলি। সো কিন্তু আসলে এখানে আমরা আসলে ক্লাব ওরিয়েন্টেড যদি বাইকিংয়ের কথা বলি, তাদের সাথে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর হচ্ছে পাঠাও এবং পাঠাও। রাইড শেয়ারিং একটা সাবজেক্ট, ক্লাবিং একটা যেটা কেবি রাইডার্স বা অন্য বিডি বাইকার্স বা এরা যারা, তারা হচ্ছে ক্লাব ওয়াইজ। সো এটা টোটালি ডিফারেন্ট। এটা যেন মানে সাধারণ জনগণ যেন এটাকে যেন ম্যাচিং না করে, কারণ আমরা হচ্ছে শৌখিন, আমরা এই জিনিসটা প্যাশনের থেকে করি, আর ওটা হচ্ছে কাজ, ওটা হচ্ছে মানে ক্যারিয়ার তাদের। সো এই জিনিসটাকে যেন সবাই একটু ব্যালেন্স করে। এবং মিশু ভাইয়ের মাঝখানে একটা কথা বলতে যাচ্ছিল ওই আপনার সেফটি নিয়ে। সেফটি নিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যখন বাইক রাইড করতাম, অনেক আগের কথা, 2002, 3, 4, 5, 6 যেটা এগুলো, আমরা সেফটি ছিলাম না, এটাই সত্যি। আমি নিজেও হেলমেট ওই সময়টাতে আমরা ওই কিটই পাই, শুধু এখন যে কিটগুলো পাওয়া যায়, সানগ্লাস ইউজ করতাম, এমন সময় গেছে আমরা হেলমেটও করতাম না, জুতা পরতাম না, নরমাল ডেফিনেটলি একটা ব্যাড সিচুয়েশন ছিল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখন আপনাদের জেনারেশন থেকে এখনকার যে জেনারেশন আমরা Much বাইকিং better, করছি অনেক অনেক সুন্দর সুন্দর হেলমেট, অনেক এই জিনিসগুলো দেখে আমাদের খুব প্রাউড ফিল হয়। থ্যাংক ইউ। ইন দ্যাট টাইম যদি আমরা ওই ধরনের কিটগুলো পেতাম, ওই ধরনের সাপোর্টগুলো পেতাম, তাহলে হয়তো আমরাও শুরু করতে পারতাম। রাইট। বাট তোমরা করতেছো, বিগ অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদেরকে আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। Thanks to আমাদেরকে you. দোয়া করবেন। তো দর্শক, আজকে আমরা ফার্স্টে আমাদের যে এপিসোডটি ছিল আমার বাইকার হওয়ার গল্প, সেটি ছিল বিডি বাইকার্সের সাথে। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, এবং ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের ফার্স্ট বাইকিং যে গ্রুপটি ছিল বিডি বাইকার্স, তো আমরা নেক্সটে আবার আরেকদিন আরেকটি গ্রুপের ফাউন্ডার অ্যাডমিনের সাথে চলে যাব কথা বলার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ বাইকার্সদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। I know you're gonna dig this. In 5, 4, 3, 2, 1. Won't be trite.